ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্স পার্ট 3-র মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব। এর আগে আমি তোমাদের ফিজিক্যাল সায়েন্সের পার্ট 1 পার্ট 2-র ভিডিও আপলোড করে দিয়েছি। সেই ভিডিওটা তোমরা যদি দেখে না থাকো তাহলে সেই ভিডিওটার লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে। আর ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যাতে তোমরা এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর যথাযথভাবে বুঝতে পারো। ঠিক আছে, আজকে আমরা শুরু করছি। দেখো, আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে নিচের যেটি পরিমাপযোগ্য ভৌত রাশি নয় সেটি হলো ক ন্যাপথালিন বলের ভর, খ ন্যাপথালিন বলের ভরবেগ, গ ন্যাপথালিন বলের গন্ধ, আর ঘ ন্যাপথালিন বলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আমরা জানি ভরবেগ, পৃষ্ঠতলের ক্ষেত্রফল এগুলো কি? এগুলো আমরা পরিমাপ করতে পারি, তাহলে এগুলো হলো পরিমাপযোগ্য ভৌত রাশি। কিন্তু গন্ধকে কি আমরা পরিমাপ করতে পারি? করতে পারি না, সেই জন্য এটা পরিমাপযোগ্য ভৌত রাশি নয়। তাহলে আমার সঠিক উত্তরটা হবে গ, একটি ন্যাপথালিন বলের গন্ধ। আচ্ছা, 1.2 প্রশ্নটা কি ছিল? আইসোবারেদের ক্ষেত্রে নিচের যে কথাটি ঠিক তা হলো এদের ক ভর সমান, খ প্রোটন সংখ্যা সমান, গ নিউট্রন সংখ্যা সমান, ঘ ভর সংখ্যা সমান। আমরা জানি আইসোবার কাদেরকে বলে? যাদের ভর সংখ্যা সমান, যেসব পরমাণুর ভর সংখ্যা সমান তাদের আমরা পরস্পরের আইসোবার বলে থাকি। তাহলে ভর সংখ্যা সমান, এটাই হবে সঠিক উত্তর। আচ্ছা, ভরবেগের মাত্রীয় সংকেত ক mlt, খ mlt⁻², গ ml2t, আর ঘ mlt⁻⁻1। আচ্ছা, ভরবেগের মাত্রীয় সংকেত মানে ভরের মাত্রীয় সংকেত আর বেগের মাত্রীয় সংকেত। তাহলে ভরের মাত্রীয় সংকেত কি? m, আর বেগের মাত্রীয় সংকেত কি? lt⁻⁻1। তাহলে আমার ঘ হলো সঠিক উত্তর, mlt⁻⁻1। এবারে আমার 2-এর দাগের যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে, দেখো, নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো। তাহলে দেখো, প্রথমটা দিয়েছে যে আপেক্ষিক ঘনত্ব একটি এককহীন রাশি। সত্য না মিথ্যা? সত্য, তার কারণ আপেক্ষিক গুরুত্বকেই আমরা আপেক্ষিক ঘনত্ব বলে থাকি। এটা অ্যাকচুয়ালি দুটো ঘনত্বের অনুপাত, তাই আপেক্ষিক গুরুত্বকে আমরা আপেক্ষিক ঘনত্বও বলে থাকি। তাহলে যেহেতু দুটো সমজাতীয় রাশির অনুপাত, তাই এর কোনো একক নেই, তাহলে আপেক্ষিক ঘনত্ব একটি এককহীন রাশি, এটা হলো সত্য। এর পরের প্রশ্ন, একটি বস্তু 8 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে তার সরণ হবে 8 সেন্টিমিটার। দেখো, আমি এখানে একটা ছবি এঁকেছি। এ বিন্দু থেকে বি বিন্দুতে বস্তুটা যাচ্ছে, এটা 8 সেমি একটা ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক গেছে, তাহলে তার সরণ কত? আমরা সরণ কাকে বলে জানি? বস্তুর প্রাথমিক অবস্থান, অর্থাৎ বস্তুটা এই আর ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক গেছে মানে কি? এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে, তাই তো? আমরা সরণের মাপকাঠি কিভাবে জানি? যে বস্তুর প্রাথমিক অবস্থান আর বস্তুর অন্তিম অবস্থানকে সরল রেখা দিয়ে যোগ করলে যেটা হবে সেটাই হবে তার সরণ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এবি দূরত্বটাই হবে বস্তুটা সরণ। এবারে আমরা জানি ওবি এই ডিস্টেন্সটা কত? আর ব্যাসার্ধ, আর ওএ এটাও কি? আর ব্যাসার্ধ। তাহলে এবি টোটাল দূরত্বটা কত হলো? ওএ প্লাস ওবি, অর্থাৎ আর প্লাস আর মানে 2r। তাহলে বস্তুটা সরণ হবে 2r, কিন্তু আমার এখানে দেয়া আছে কত? আর। তাহলে এই বাক্যটা মিথ্যা, তার কারণ সরণ হবে 2r, কিন্তু এখানে দেয়া আছে আর, তাহলে বাক্যটা মিথ্যা। এরপরে দেখো, লাস্ট যে আমার সত্য মিথ্যার প্রশ্ন দেয়া আছে সেটা হচ্ছে কার্বন 12 স্কেলে ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব 35.453 হলে একটি ক্লোরিন পরমাণুর ভর হবে 35.453 ইন্টু ইউ। আমরা পার্ট 2-র ভিডিওতে আইসোবারের পড়েছিলাম যে আইসোবারের ভর সংখ্যা সমান হলেও ওদের ভর সমান হয় না। তার কারণ কি? আমরা জানি একটা পরমাণুর ভর মানে কি? মৌলের পারমাণবিক গুরুত্বকে যদি আমরা অ্যাটমিক মাস ইউনিট অর্থাৎ এএমইউ বা
এই অ্যাটমিক মাস ইউনিটকে এখন বলা হয় ইউনিফাইড মাস বা শুধু ইউ। তাহলে মৌলের পারমাণবিক গুরুত্বকে যদি এই ইউনিফাইড মাস দ্বারা গুণ করি তবেই আমরা একটা পরমাণুর ভর পাবো। তাহলে এখানে তাই করা হয়েছে। দেখো, ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব 35.453, তাকে ইউনিফাইড মাস দ্বারা গুণ করা হয়েছে, তাহলে সেটাই হবে একটি ক্লোরিন পরমাণুর ভর। তার মানে এই বাক্যটা কি সত্য। আচ্ছা দেখো, আমার 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। 3.1 প্রশ্নটা দেখো, এসটিপিতে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব 0.0898 গ্রাম পার লিটার, এসআই এককে এর ঘনত্বের মান নির্ণয় করো। তাহলে এসটিপিতে হাইড্রোজেনের ঘনত্ব 0.0898 গ্রাম পার লিটার, একে আমরা এসআই পদ্ধতিতে ঘনত্বের একক কি কিলোগ্রাম পার মিটার কিউব। তাহলে গ্রাম পার লিটারকে কিলোগ্রাম পার মিটার কিউব এই এককে কনভার্ট করলে আমার উত্তরটা পেয়ে যাব। সেটাই আমি করেছি। দেখো, 0.0898, এই গ্রামকে কিলোগ্রামে করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে, করেছি। আর লিটার মানে কি? লিটার মানে হচ্ছে ডেসিমিটার কিউব। তাহলে লিটারটা নিচে আছে, তাহলে 1/1000 মিটার কিউব হবে, তাই তো? ডেসিমিটার কিউবকে মিটার কিউব করতে গেলে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1/1000, তাহলে সেই 1000টা উপরে উঠে গেল, তাহলে 1000 কেটে গেল, 0.0898 কিলোগ্রাম পার মিটার কিউব উত্তর পেয়ে গেলাম। তাহলে এসআই পদ্ধতিতে ঘনত্বের মান পেলাম 0.0898 কিলোগ্রাম পার মিটার কিউব। পরের প্রশ্নটা দেখো, একটি মৌলের পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের মোট সংখ্যা 184, পরমাণুটির ভর সংখ্যা 235 হলে এতে কটি নিউট্রন আছে নির্ণয় করো। আমরা জানি কোনো মৌলের পরমাণু নিস্তড়িত হয়। পরমাণু সবসময় নিস্তড়িত হয় কেন? না, এতে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকে, তাই তো? পজিটিভ চার্জ যতগুলো থাকে ঠিক ততগুলোই নেগেটিভ চার্জ থাকে। তাহলে এখানে আমাকে বলেছে প্রোটন আর ইলেকট্রনের মোট সংখ্যা 184। তাহলে প্রোটন যতগুলো থাকে ততগুলোই যদি ইলেকট্রন থাকে, তাহলে শুধু প্রোটন কতগুলো থাকবে? তাহলে 184কে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 184/2, অর্থাৎ প্রোটন সংখ্যা পেয়ে গেলাম কত? 92টা। তার মানে মৌলের পরমাণুতে 92টা প্রোটন আছে আর 92টা ইলেকট্রন আছে। আমাকে চেয়েছে কত? নিউট্রন কটা আছে। ভর সংখ্যা দেয়া আছে, আমরা জানি ভর সংখ্যা মানে কি? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যা কিভাবে পাবো? ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাকে আমরা বিয়োগ করে দিলে নিউট্রন সংখ্যা পেয়ে যাব। ভর সংখ্যা দেয়া আছে কত? 235, আর প্রোটন সংখ্যা দেয়া আছে কত? 92। তাহলে 235 মাইনাস 92 বিয়োগ করলে কত পাই? 143। তাহলে মৌলের পরমাণুতে নিউট্রন আছে 143টি। এরপরে আমাদের লাস্ট প্রশ্ন একটা গতির সমীকরণের অঙ্ক দেওয়া আছে। দেখো, একটি ট্রেন 60 কিলোমিটার পার আওয়ার এই দ্রুতিতে চলছিল। ব্রেক কষার ফলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি হলো। ট্রেনটি থামতে কত সময় লাগবে? তাহলে দেখো, ট্রেনটির প্রাথমিক বেগ ইউ সমান 60 কিলোমিটার পার আওয়ার। এই কিলোমিটার পার আওয়ারকে আমাদের মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, এসআই ইউনিটে। তাহলে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে কি করতে হবে? 60 কিলোমিটারকে মিটারে নিয়ে যেতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 60 × 1000 বাই 1 ঘন্টাকে 3600 সেকেন্ডে নিয়ে যেতে গেলে 3600 দিয়ে গুণ করতে হবে। তাহলে বাই 3600 কাটাকাটি করে আমরা কত পেলাম? 50/3 মিটার পার সেকেন্ড। তাহলে ট্রেনটির প্রাথমিক বেগ হলো 50/3 মিটার পার সেকেন্ড। এবারে বলছে ট্রেনটি থামতে কত সময় লাগবে। তাহলে অন্তিম বেগ কত? থেমে যাচ্ছে, অন্তিম বেগ তাহলে কত? 0। তাহলে অন্তিম বেগকে ভি ধরেছি, সেটা সমান 0। আচ্ছা, এটা মন্দন, গাড়িটা থামছে মানে কি? মন্দন সৃষ্টি হয়েছে। তাহলে মন্দনকে এ ধরেছি, তার মান দেওয়া আছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মন্দন এ সমান 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মন্দনের ক্ষেত্রে গতির সমীকরণ কি জানি আমরা? ভি সমান ইউ মাইনাস এটি। তাহলে মন্দনের ক্ষেত্রে গতির সমীকরণ লিখলাম ভি সমান ইউ মাইনাস এটি। মানগুলো বসিয়ে দিলাম। ভি এর জায়গায় 0 সমান ইউ এর জায়গায় 50/3 মাইনাস এর জায়গায় মন্দনের জায়গায় 1 ইন্টু সময় ধরেছি টি সময় লাগবে। তাহলে 1 × টি এদিকে নিয়ে চলে এলে প্লাস হয়ে যাবে। তাহলে 1 × টি মানে কি? টি। তাহলে টি সমান পেয়ে গেলাম 50/3। তাহলে 50/3 সেকেন্ডে ট্রেনটি থামবে।
তোমাদের এখানেই আমার অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3 শেষ হলো। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর যদি ম্যাথামেটিক্সে তোমাদের ভিডিও লাগে তাহলে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের ম্যাথামেটিক্সের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিও আপলোড করে দেব, আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।